আচ্ছা, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফরেনসিক অ্যানথ্রোপোলজি বা ফরেনসিক সায়েন্সের একটা অংশ, দুটোই কানেক্টেড। এটা আছে পেপার 1-এ, জেনেটিক্সের যে 3 নম্বর চ্যাপ্টার আছে। মানে প্রথমে তো জেনারেল অ্যানথ্রোপোলজি কী সেটা আছে, তারপরে চ্যাপ্টারে ইভলিউশনারি পার্সপেক্টিভগুলো উইথ প্রাইমেট সব কিছু আছে। প্রাইমেটের ভিডিও আমি দেবো। আপাতত আমি ফরেনসিক অ্যানথ্রোপোলজির একটা টপিক দিচ্ছি যেটা বেশ ইন্টারেস্টিং এবং শুনতেও ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে। নোটও আমি দিয়ে দেবো, চিন্তা নেই। এইখানে তো এই পিডিএফটা পেয়ে যাচ্ছেন, ভিডিওটা আবার আমি একটা পিডিএফও দিয়ে দেবো আর বাংলা নোটও দিয়ে দেবো। এটা একটা ভালো টপিক আসতে পারে, তবে ফরেনসিক অ্যানথ্রোপোলজিতে আপনাকে 10-এর বেশি মনে হয় না দেবে। সোজা একটা জায়গা। ফরেনসিক সায়েন্সে মেন কি অ্যাসপেক্ট থাকে, কি ইনভেস্টিগেশন নিয়ে কথাবার্তা হবে। এবার ফরেনসিক শব্দটা কোথা থেকে এসে সেটা লিখতে হবে। ফরেনসিকের মানে কি মানে কোর্ট অফ ল, মানে এখানে লয়ের সাথে রিলেটেড। যখনই ইনভেস্টিগেশন করা হচ্ছে তখনই কিন্তু এটা লাগছে। এটা আবার ক্রিমিনোলজিরও পার্ট। এটা যেমন ফরেনসিক সায়েন্সের পার্ট, এটা জেনেটিক্স অ্যানথ্রোপোলজির পার্ট, এটা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির পার্ট, এটা আবার ক্রিমিনোলজিরও পার্ট। এবং এই নিয়ে প্রথম এটা ফাদার যাকে বলা হয় তিনি হচ্ছেন থমাস ডিভাইড বলে একজন লোক ছিলেন। তাকে বলা হয় ফাদার অফ ফরেনসিক সায়েন্স, ফরেনসিক অ্যানথ্রোপোলজি, যাই বলেন না কেন। এবার কি আসছে ফরেনসিক সায়েন্সের ক্ষেত্রে কীভাবে কাজ করা হয়। একজনের প্রিন্সিপাল ছিল এডম্যান্ড লোকার্ডের। ইনি কিন্তু ফাদার না, এনার কিছু প্রিন্সিপাল ছিল এই সম্বন্ধে, যে ইনি কিছু সাব ডিভিশনও বলেছিলেন। কি না, ট্রেস এভিডেন্স অ্যানালাইসিস আছে, টক্সিকোলজি আছে, ফাইকোলজি আছে, ফরেনসিক অ্যানথ্রোপোলজি আছে। আমরা এই ফরেনসিক অ্যানথ্রোপোলজিটাই মেনলি পড়বো। এগুলো সব ইন্ট্রোডাক্টরি। এখান থেকে 2-3 লাইন লেখাই যায়, প্রথমটা থেকে আর সেটা থেকে। নোটটা দেবো, ওখানেই দেখতে পাবে। পরবর্তীতে আসছে কোর্ট অফ লয়ের মধ্যে কীভাবে কাজ হয়। এটা খুব বেশি লাগবে না, ওই জায়গাটা লাগবে না। কিন্তু ফরেনসিক সায়েন্স রিসার্চ টিচিং ইন ইন্ডিয়া, কি কোথায় রিসার্চ হয়, সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, নামগুলো লেখাই যায়। এগুলো ইনফরমেটিভ, এগুলো কাজে দেবে। তারপরে ডিপার্টমেন্ট অফ ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, ডিপার্টমেন্ট অফ ফরেনসিক অ্যানথ্রোপোলজি আর অ্যানথ্রোপোলজি, উৎকল ইউনিভার্সিটি অফ দিল্লি, এসব জায়গায় এই সমস্ত নিয়ে কাজ হয়। ফরেনসিক সায়েন্স নিয়ে ক্রিমিনোলজিতে পড়া হয়, ফরেনসিক সায়েন্স নিয়ে বা ফরেনসিক অ্যানথ্রোপোলজির একটা পার্ট। কাজে যায় কিছু মানুষ, এখানকার মানুষ কাজ করেছেন, যেমন সুজাতা মোহান্তি, সবিতা দেবী, এদের 1-2জনের নাম লিখলেও হবে, না লিখলেও হবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ফরেনসিক অ্যানথ্রোপোলজি স্পেশালাইজড ব্রাঞ্চ অফ ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। ইয়েস, এটা হচ্ছে অ্যানথ্রোপোলজির, ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি একটা পার্ট, যেখানে মেডিকেল লিগাল ইনভেস্টিগেশন নিয়ে কাজ হয়, আইডেন্টিফিকেশন করা হয় ডিজিজ ইন্ডিভিজুয়ালের, এবং ফসিল ম্যানেরও করা হয়। যে ফসিল ম্যানের নোট দিয়েছিলাম, ওদেরও কিন্তু ওদের ওপর কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন একটা এক্সাম্পল বলতে পারি যে নিয়ারনার্থালের একটা ধরন ছিল যাদের ওপর ফরেনসিক স্টাডি করে জানা গেছিলো যে ওরা অস্টিও আর্থারাইটিসে আক্রান্ত ছিল। তাহলে কী করে জানলো? ফরেনসিক স্টাডি করে। এবং থমাস ডুয়ার্টকে বলা হয় ফাদার অফ ফরেনসিক অ্যানথ্রোপোলজি। পরবর্তী কি ফরেনসিক অ্যানথ্রোপোলজি কোন সময় শুরু হয়েছিল? 1970-1980 এই সময়ে, যে সেঞ্চুরি ছিল এই সময়টাতে। এবং মানে মেন জায়গাগুলো ছিল এসেক্স, স্ট্যাচিউর, এগুলো জানার জন্য, এগুলো জানলে আরও কিছু জানা যায়। ভীষণ ল্যাবরেটরি ওয়ার্ক, এটা একটা জায়গা থেকে যদি কিছু পাওয়া যায় সেটা ল্যাবে এনেই মোটামুটি কাজ করতে হবে। ফরেনসিক অ্যানথ্রোপোলজি এখন কি দুটো এক্সটার্নাল ডেভেলপমেন্ট আছে। ডিএনএ অ্যানালাইসিস করা যায়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা যায়, আর কোয়ান্টিটেটিভ মেথড অ্যাপ্লাই করা যায়। ফরেনসিক আর্কিওলজিক্যাল মেথড আছে, যেটা ফসিল ম্যানেদের ক্ষেত্রে লাগে। ফরেনসিক ট্যাফোনমি কাজে লাগে, ফরেনসিক স্কেলেটাল ট্রমা অ্যানালাইসিস কাজে লাগে। মানে ধরুন সারাইনাহার রাই বলে একটা সাইট আছে, ওখানে একটা কঙ্কাল, মানে 14খানা কঙ্কাল পাওয়া গেছিলো, তার মধ্যে 1খানা কঙ্কালের কিন্তু মধ্যে তীর বিঁধেছিল। তাহলে সেটা নিয়েও কিন্তু ফরেনসিক স্টাডি করা হয়েছিল এবং করা যায় এই ধরনের জিনিসপত্র নিয়েও। পরবর্তীকে আছে এখানে ফরেনসিক ট্যাফোনমির একটা ছবি দিয়েছে, এটাই দেখা যাচ্ছে এখানে। খুব বেশিগুলো কাজে লাগে না। এখানে একটা সাইটের ছবি দেওয়া আছে যেখানে দেখা যাচ্ছে যে এরকম একটা কঙ্কাল পাওয়া গেছিলো, সেটার ওপর কাজ হচ্ছে। ফরেনসিক অ্যানথ্রোপোলজির মধ্যে পার্সোনাল আইডেন্টিফিকেশন করতে লাগবে, সেক্স ডিটারমিনেশন করতে লাগবে, অ্যানসেস্ট্রিও দেখতে হতে পারে, রেস স্টাডিসেও কাজে লাগে।
আজকে বায়োমেট্রি অ্যান্থ্রোমেট্রি লাগবে, ফিঙ্গারপ্রিন্টিং লাগবে, হিউম্যান স্কেলেটন ইমেজ লাগবে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট প্রোফাইলিং লাগবে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট টপিক আবার একটা আলাদা আছে, যেটা আলাদা পড়তে হবে, এটার মধ্যেই ইনক্লুডেড, আবার আলাদাভাবেও পড়তে হবে। এবং এখানে এগুলো ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজি, জেনেটিক অ্যান্থ্রোপোলজির মধ্যে এগুলো ঢুকিয়ে দিয়েছে আমাদের WBCS সিলেবাস। It is important that forensic anthropologists remain impartial during the course of an investigation. এবার অ্যান্থ্রোমেট্রি, এবার হঠাৎ মনে হবে অ্যান্থ্রোমেট্রি জানছি কেন, এটাকে বাংলায় বলা হয় নৃমিতি। মানুষের মেজারমেন্ট নেওয়া, মানুষের মেজারমেন্ট আমরা এমনিও অ্যান্থ্রোপোলজি পড়ার সময় নিতে পারি প্র্যাকটিক্যালের জন্য, যে হ্যাঁ মঙ্গোলয়েডদের মাথার লম্বাটা বা নাকটার লম্বাটা এরকম হয়, ইউরোপিয়ানদের এরকম হয়, আফ্রিকানদের এরকম হয়, মাপ নিয়ে পাওয়া যায়, বা শরীরের অন্য অঙ্গ পঞ্চ করে মাপ নেওয়া যায়। কিন্তু এখানে এগুলো লাগছে পুরো ফরেন্সিক স্টাডির ক্ষেত্রে। আইডেন্টিফিকেশন অফ রিপিটেড ক্রিমিনালস, prevention of impersonation, differentiation between the races, intelligence test become associated with anthropology. Yes, মানে বডির স্ট্রাকচারটা পুরোপুরি বোঝার জন্য। আচ্ছা, প্রসঙ্গত ফরেন্সিক অ্যান্থ্রোপোলজিতে বা ফরেন্সিক সায়েন্সে একজনের বা ফরেন্সিক অ্যান্থ্রোমেট্রিতে একজন খুব বিখ্যাত লোক ছিলেন, যিনি প্রচুর কাজ করেছিলেন। তার নাম ছিল আলফান্সো বার্টনন। এনার নাম লিখলে হবে, না লিখলেও হবে, শুধু নামটা উল্লেখ করে দিলে খুব ভালো। উনি ক্রিমিনালদের বিভিন্ন শট নিয়ে আইডেন্টিফিকেশন করতে পারতেন, মানে ফটোগ্রাফের ওপর বেস করে। এটা একটা বার্টনন মেথড বলে আলাদা আছে, যেটা মোটামুটি বেসিক সিলেবাসে আর WBCS-এ নেই, কিন্তু এটা ইনক্লুডেড। একটা ছোট বা বড় একটা অংশ ফরেন্সিক অ্যান্থ্রোপোলজি এটা বলা যায়, কিন্তু আমরা ফরেন্সিক অ্যান্থ্রোপোলজি এখানে শুধু শর্ট নোটের জন্য পড়বো, তাহলে আমরা বিশাল কিছু পড়বো না, মানে 10 নম্বরের জন্য 20 নম্বর পড়ার কোনো দরকার নেই। বডি আইডেন্টিফিকেশন করার জন্য অ্যান্থ্রোমেট্রি লাগে। হেড লেংথ, হেড ব্রেথ, লেংথ অফ মিডল ফিঙ্গার, লেংথ অফ লেফট ফুট, লেংথ ফ্রম দ্য এলবো টু দ্য এক্সট্রিমিটি অফ দ্য মিডল ফিঙ্গার। আর এখনকার ক্ষেত্রে কী কী লাগে? বায়োমেট্রিক্স, নিউট্রিশন, ওয়েলনেস, ওয়েট ট্রেনিং, আর্গোনমিক্স লাগে বডির সাইজটা বোঝার জন্য। ইভলিউশনারি সিগনিফিকেন্সের ক্ষেত্রে কাজে লাগে, মানে পুরনো ফসিল স্টাডির ক্ষেত্রে ভীষণই কাজে লাগে। আর চিলড্রেনদের মধ্যে গ্রোথ জানার জন্যও কাজে লাগে। পরবর্তীতে এখানে ফিঙ্গারপ্রিন্ট কাজে লাগে, কারণ আঙুলের ছাপ ক্রিমিনাল ধরার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। একজনের আঙুলের ছাপ আর একজনের আঙুলের ছাপের সাথে মেলে নেয়, এটা আমরা সবাই জানি, সেক্ষেত্রে কাজে লাগে। এবং এই সমস্ত ক্ষেত্রে আরও কাজ করেছিলেন রায় বাহাদুর, হেমচন্দ্র বোস, এডওয়ার্ড হেনরি, খান বাহাদুর, কোয়াজি আজিজুল হক, এরা সব কাজ করেছিলেন। আমরা শুধু এই নামগুলোই লিখবো, যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্সিপালের ক্ষেত্রে এই তিনজন কাজ করেছিলেন। আইডেন্টিফাই দ্য রিমান্ডস, মানে আমরা যদি পরবর্তীতে ক্রিমিনাল ধরার জন্য এটা কাজে লাগানো হয়, এছাড়াও এটা পূর্ববর্তীতে ফরেন্সিক স্টাডির ক্ষেত্রে কঙ্কাল মানে ফসিল ম্যানেদের জন্য কাজে লাগানো হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আগে হ্যাঁ যেটা পাওয়া গেছে সেটা আইডেন্টিফাই করতে হবে মানুষের কিনা প্রথমত, তারপরে ছেলে না মেয়ের, বাচ্চা না বড়, এসব দেখতে হবে। বোনের এজ দেখার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, খুব বেশি গভীরে যেতে লাগবে না। এগুলোই পয়েন্ট, যে আমরা ফরেন্সিক অ্যান্থ্রোপোলজিটা কী সেটাই এখানে জানাতে হবে, এর থেকে বেশি কিছু জানাতে হবে। এবং এই ধরনের যত জিনিস পড়বো, ওখানে কে কাজ করেছে, কারা কারা কাজ করেছে, কীভাবে কাজ হয়, এর মধ্যে এর শব্দটার মানে কি, এটার অ্যাপ্লিকেশান কি, তার জন্য কি কি করতে লাগছে, এই সমস্ত কিছু লাগে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেক্স বোঝার জন্য মুখের যেমন কিছু মুখের বলছি পেলভিক গার্ডেলের শেপের আছে, যেমন মেয়েদের অনেক চওড়া হয়, ছেলেদের চওড়া হয় না অতটা, সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশনের ফার্স্ট পয়েন্ট। ডিটারমিনেশন অফ সেক্স ক্রেনিয়ামের ওপর বেস করেও করা যায়, যে মাথার উপরের দিকের জায়গাটা চওড়া বেশি হয়, জটা রোবাস্ট হয় ছেলেদের ক্ষেত্রে বেশি, এই সমস্ত কিছু পয়েন্ট আছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখানে ছবি দেওয়া আছে, একটা মুখের শেপ দিয়ে বোঝানো আছে কী করে শেপ মানে সেক্স বোঝা যাচ্ছে, আর একটা আছে পেলভিক গার্ডেলের ছবি দিয়ে। এগুলো দিয়ে প্রথমত বোঝা যায়, মানে সব থেকে বেশি এখানে যদি ইম্পর্টেন্ট কোনটা হয়, পেলভিক গার্ডেল মানে পাছার যে হাড়টা, হিপ বোন, ওটার শেপ দিয়ে সব থেকে ভালো বোঝা যায় সেক্স ডিটারমিনেশন করার ক্ষেত্রে, মানে
একদম হেল্পফুল। আমরা যখন কলেজে পড়তাম প্রথম ওটাই বলেছিল যে এটা বেস্ট চয়েস প্রথমে বোঝার জন্য। একদম তো প্রথমে বুঝে নিতে হয় যে ওটা মানুষের কিনা, তারপরে ওটা বুঝে নিতে হবে যে ওটা ছেলের না মেয়ের বা কম বয়সী লোকের। রেস অ্যানসেস্ট্রি পাওয়া যায়, সেটা নাকের গঠন, চোখের অরবিটের শেপ, হাইপোরিজের শেপ, এগুলো দেখে, হ্যাঁ এগুলো দেখে পাওয়া যায়। মঙ্গল আর্ট কিনা, নিগ্রো আর্ট কিনা, ককেশয়েড কিনা, হাইর এস্টিমেশন করার চেষ্টাও করা হয়, সেটা লং বোনগুলো দেখে করা যায়, পায়ের লং বোন, হাতের লং বোন, এগুলো দেখে। ডেথ ডিটারমাইনিং করা যায়, কোন সময় তার ডেথ হয়েছিল, কতদিন বেঁচে ছিল, এগুলোও খুব কাজে লাগে। যেমন নিয়ান্ডারথাল স্টাডির ক্ষেত্রে বা অন্য ধরুন যত ফসিল স্টাডি করা হয়েছে এগুলোর মধ্যে দেখা গেছে সব থেকে বেশি সময় নিয়ান্ডারথালরা বাঁচত, সেটাও 35 থেকে 40 ছিল, এবং ওটা আরও বেশি হতে পারতো যদি না ওরা বড় বড় প্রাণীর মাংস মেনে না খেত, কারণ ওই অত বড় বড় প্রাণীর প্রোটিনগুলো ওদের জন্য খুব ক্ষতিকারক ছিল। যাই হোক, এগুলোও জানা গেছে, এগুলো ফরেন্সিক স্টাডি করেই কিন্তু জানা যায়। আর একটা ভালো বলি, ফক্স পিটু বলে একটা জিন হয় যেটা আমাদেরও আছে, এবং ওই জিনটা পুরো কথা বলার সাথে সম্পর্কিত। কিন্তু যত ফসিল পাওয়া গেছিলো কারোর ওটা ওরকমভাবে পাওয়া যায়নি যেটা নিয়ান্ডারথালের পাওয়া গেছিলো। নিয়ান্ডারথালরা কথা বলতে পারতো, কিন্তু কীভাবে কথা বলতো, কী বলতো সেটা বোঝা যাওয়া তো যায়নি, আর বোঝা যাওয়া সম্ভব কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, মেথডস কী তাহলে? ডেটা গ্যাদারিং করা, অ্যানথ্রোপোস্কোপি, অস্টিওমেট্রি, কেমিক্যাল মেথড দিয়ে ডেটা অ্যানালাইসিস করা। আর তারপরে তাহলে রোল কী ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্টদের? ওগুলো ওগুলো কিসের বোন, মানুষের না অন্য প্রাণীর? কটা পাওয়া গেছে, কজন মানুষের পাওয়া গেছে, কোন সময়ে মারা গেছিল, কোন সময় ওরা বেঁচে ছিল, কেন মরে গেছিল, কোন সময়কার ছিল, হোয়াট ইজ দ্য রেস অফ দ্য ইন্ডিভিজুয়াল, কোন রেসের মধ্যে ছিল, কেমন বডি স্ট্রাকচার ছিল, কোন সেক্সের ছিল, কত বয়সের ছিল, কেমন হাইট ছিল, প্যাথোলজি কী ছিল, কোন ট্রমার জন্য মারা গেছিলো, এবং ইন্ডিভিজুয়ালদের আলাদা কী ট্রেট ছিল, জেনেটিক্সের দিকটা দেখার। এই জন্য জেনেটিক্সের মধ্যে ঢোকানো আছে। এই জিনিসগুলো হচ্ছে টার্গেটেড জায়গা, যে এগুলো ফরেনসিক সায়েন্সের মধ্যে, ফরেনসিক অ্যানথ্রোপোলজি হলে সেখানে দেখা হবে। তাহলে কনক্লুশন কী হলো? যে অ্যানথ্রোপোলজি একটা সায়েন্স, যেখানে ফরেনসিক সায়েন্স বলে একটা পার্টও কাজে লাগে এই সমস্ত ফসিল স্টাডির ক্ষেত্রে। আর রোল আর এগুলো তো জানলে। থ্যাংক ইউ। এটা ছিল ফরেনসিক অ্যানথ্রোপোলজি নিয়ে।